অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকের আলোচনার বিষয় চিকুনগুনিয়া, লক্ষণ, কারণ ও চিকিৎসা। আজ আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বা হালদার। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্বাস্থ্য কথায়। ধন্যবাদ আপনাকে এবং টিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। জি, নিশ্চয়ই। চিকুনগুনিয়া নিয়ে কথা বলতে চাই। তারপর চিকুনগুনিয়া নিয়ে আরও যেসব ভাইরাল জ্বর কিংবা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। চিকুনগুনিয়াটা আসলে কি সেটা একটু জানতে চাই। চিকুনগুনিয়াটা এক ধরনের ভাইরাস জনিত অসুখ। এটা আসলে বেশি আমরা কেন এখন বেশি উৎসাহী হচ্ছি যে একই মশা যেটা ডেঙ্গু জীবাণু বহন করছে সেই একই মশা চিকুনগুনিয়ার জীবাণু বহন করছে। এই জ্বরটা আসলে যে ভাইরাসটা দিয়ে হয় সেটা একটা আরএনএ ভাইরাস। সেটা সাধারণত মশা দিয়েই মানুষের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় এবং উপসর্গগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এগুলো একই রকম থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটারই উপসর্গ কিছুটা আলাদা, কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া পুরোপুরি আলাদা করা যায় না। মানে চিকুনগুনিয়া কি মশাবাহিত? অবশ্যই মশাবাহিত, এবং যে মশাটা আপনার ডেঙ্গু রোগের জীবাণু বহন করছে সেই একই মশা চিকুনগুনিয়া রোগও বহন করছে। দ্যাট মিনস এডিস মশা, যেটা দিনে কামড়ায়, ঘরের মধ্যে থাকে, আমরা ডেঙ্গু নিয়ে যে ভুগতেছি একই মশা। যে একই কারণে দেখা যাচ্ছে চিকুনগুনিয়াও যে এলাকায় ডেঙ্গু বেশি হচ্ছে সেখানে চিকুনগুনিয়ার প্রকোপও কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে ডেঙ্গু মানে এডিস মশা যখন কামড়ি দিচ্ছে তাহলে হচ্ছে চিকুনগুনিয়া আলাদা করে হলো কেন? চিকুনগুনিয়া কি আগে থেকে বাংলাদেশে ছিল? মানে আপনাদের অভিজ্ঞতা একটু জানতে চাই। চিকুনগুনিয়া বাংলাদেশে ছিল, এটা অনেক বছর আগে 1953 সাল থেকে তানজানিয়ায় প্রথম এটা ধরা পড়ে। এটা যখন ধরা পড়ে তখন এর নাম ছিল বাঁকা জ্বর বা কুচেয়া যাওয়া, চিকুনগুনিয়া ওদের ভাষায় আর কি। এটা তো এটাতে আসলে এতই ব্যথা হয় যে বাঁকা হয়ে যায়। তো এটা এক একটা দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর এক এক এলাকাতে এটা মহামারী আকারে আসে। তো কিছুদিন একটানা চলতে থাকে, এরপরে একটা ব্রেক দেয়, আবার আসে। কিন্তু বাংলাদেশে প্রথম অনেক আগেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওই এলাকাতে অনেক আগে 2001-2 দিকে শনাক্ত হয়েছিল। পরে 2017 সালে কিন্তু মহামারী আকারে হয়েছিল, বিশেষ করে ঢাকা এরিয়াতে চিকুনগুনিয়া ছিল। এর পরের এই সময়টাতে 17 থেকে এই বাকি টাইমটা অল্প অল্প চিকুনগুনিয়া ছিল, যেহেতু অনেক বেশি ছিল না, টেস্টও করা হতো না, অত শনাক্ত হচ্ছিল না। কিন্তু এই বছর জানুয়ারি মাস থেকে বা গত বছরের শেষ থেকে যদি দেখি আমরা, বেশিরভাগ রোগী কিন্তু চিকুনগুনিয়ার উপসর্গ নিয়ে আসছিল। তখন আস্তে আস্তে মানে আপনার টেস্টেরও মাত্রা বেড়ে যাওয়ার কারণে এখন বেশি শনাক্ত হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই শনাক্ত রোগীগুলো ঝামেলা কেন, ডেঙ্গু তো আপনার 7 দিন 10 দিন পরেই হয় ভালো হয়ে যায়, অথবা যদি জটিলতা দেখা দেয় সেখান থেকে উতরায়, অথবা কিছু কিছু মারা যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু চিকুনগুনিয়াতে এরকম মারা যাচ্ছে না, যে কারণে এত হাইলাইট হয় না। কিন্তু চিকুনগুনিয়া যেটা সমস্যা, দীর্ঘমেয়াদী মানুষের কার্যক্ষমতা হ্রাস করছে, গিরাগুলো ফুলে যাচ্ছে, অস্থি সন্ধি, মাংসপেশি, প্রত্যেকটা জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়। একবার ফুলে গেল, ওষুধ দিলেন, ঠিক করলেন, তারপরেই কিন্তু শেষ না, একটা পজ দিয়ে দেখা যাবে যে আবার কিছুদিন পরে তার গিরাগুলো ফুলে যাচ্ছে। তাহলে চিকুনগুনিয়া আর হচ্ছে ডেঙ্গুর বেসিক পার্থক্যটা কি আসলে? বেসিক পার্থক্য আসলে উপসর্গ কিন্তু 3টা অসুখ একসাথে এখন আমাদের এই কমিউনিটিতে সার্কুলেট করছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, যেখানে উপসর্গগুলো একেবারেই কাছাকাছি। ভাইরাসগুলো একটু একটু আলাদা, কিন্তু উপসর্গগুলো কাছাকাছি। তার মধ্যে আবার কিছু ভাইরাসের উপসর্গ, যেরকম ডেঙ্গুতে আমরা জানি যে শকে মারা যায়, এখানে রক্তের উপাদানগুলোর উপরে বেশি, তেমনি চিকুনগুনিয়ার আবার জয়েন্টের উপরে বেশি আকর্ষণ। ওই যে অস্থি সন্ধি, এখানে লিগামেন্ট, এখানে বার্সা, সব কিছুতে সে ইনফ্লামেশন করে। তো এইগুলো প্রথম দিকে আসলে আলাদা করা খুবই মানে একটু কষ্টসাধ্য, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রথমে জ্বরটা যেটা আসে সেটা হঠাৎ করেই 103-4 জ্বর উঠে যায় একদম অল্প সময়ের মধ্যে, অ্যাব্রাপ্ট অনসেট যেটা বলি। আর ডেঙ্গুতেও জ্বরটা অনেক হয়, কিন্তু সেখানে অ্যাকিউট, আরেকটু আসতে, মানে এত দ্রুত না। আর চিকুনগুনিয়াতে প্রথম দিন থেকেই দেখা যায় যে গিরা ব্যথা থাকে বেশি, গিরা ফুলে যায় অনেকের, র্যাশ থাকতেও পারে, নাও পারে, চোখের উপসর্গ দেখা দিতে পারে, যে চোখে কনজাংটিভাইটিস বা লাল হয়ে যাওয়া। কিন্তু ডেঙ্গুতে হয় যেটা, চোখের পিছনে ব্যথা করে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা হয়, কিন্তু
অস্থিসন্ধি বা জয়েন্ট কিন্তু এত ব্যথা হয় না। ব্যথা থাকতে পারে কিন্তু ফুলে যাওয়া, লাল হওয়া বা মানুষ একেবারেই হাঁটতে পারছে না এরকম কিন্তু হয় না। দুই ক্ষেত্রেই পেটে ব্যথা থাকতে পারে, বমি হতে পারে, অরুচি হতে পারে, খুবই দুর্বল লাগে, এগুলো হতে পারে। কিন্তু মেইন পার্থক্যই আমরা দেখি যে জয়েন্টের ইনভলভমেন্ট দিয়ে চিকুনগুনিয়া। সেক্ষেত্রে তারপরেও যদি না বোঝা যায়, ডেঙ্গু কিন্তু আমরা প্রথম দিনেই শনাক্ত করতে পারি। ডেঙ্গু ভাইরাস শরীরে যখনই উপসর্গ তৈরি করে তখনই যদি আপনি ডেঙ্গু NS1 একটা টেস্ট আছে অ্যান্টিজেন, এটা করেন, প্রথম দিনেই এটা বোঝা যায়। তাহলে কোন পেশেন্ট আসলে আপনারা কি তার মানে সিমটম দেখে টেস্ট করতে দেন? মানে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটোই কি টেস্ট করা হয়? ব্যাপারটা কি না, এরকম? প্রথম দিনে চিকুনগুনিয়া করা হয় না, কারণ হচ্ছে প্রথম 5 দিনের মধ্যে আপনি যদি চিকুনগুনিয়া শনাক্ত করতে চান সেক্ষেত্রে আপনাদের যে RT-PCR আমরা করোনার সময় যে টেস্টগুলো করেছিলাম সেটা করতে হয়। সেটা কিন্তু একটু ব্যয়বহুল এবং সব জায়গাতে নাই, ইভেন আমাদের সব হাসপাতালেও নাই। তো সেক্ষেত্রে আসলে এত টাকা দিয়ে 4-5 হাজার টাকা দিয়ে টেস্ট করা তো সম্ভব হয় না। আমরা যেটা করি যে প্রথম 7 দিন আমরা চিকুনগুনিয়া হোক ডেঙ্গু হোক আগে মাথায় রাখি ডেঙ্গুকে, কারণ ডেঙ্গুতে আমার রুগী মারা যেতে পারে। চিকুনগুনিয়াতে কিন্তু সাধারণত মৃত্যু হার অনেক কম, যদি কারোর অন্য জটিলতা থাকে সেই কারণে মারা যেতে পারে, কিন্তু ডেঙ্গুতে কোনো জটিলতা ছাড়াও অন্য অসুখের উপসর্গ ছাড়াও কিন্তু মারা যেতে পারে। এই জন্য আমরা ওটাকে প্রাধান্য দিই। তাইলে আমরা প্রথম দিন যে কাজটা করি, জ্বর নিয়ে আসলে আমরা সাধারণত আগে ডেঙ্গুটাকে বাদ দেওয়ার চেষ্টা করি, যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আর একটা ডেঙ্গু NS1, যেটা আমাদের সব হাসপাতালে হয় এবং সর্বসাধারণের মানে সাধ্যের মধ্যেই আছে, সরকারের সব হাসপাতাল, প্রাইভেট সেক্টর সব জায়গায়। তো সেগুলো করে ফেলে প্রথম দিনে কিন্তু আপনি একটু বুঝে ফেললেন যে এটা ডেঙ্গু না, তখন আপনি একটা লাইন আপ হবেন, হয়তো ব্যথার ওষুধ দেওয়া যেতেও পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এবছর যেটা দেখা যাচ্ছে, ডেঙ্গু NS1 নেগেটিভ হওয়ার পরেও রক্তের প্লেটলেট কমছে, যেটা চিকুনগুনিয়াতেও কমতে পারে, অনেক কমে যাচ্ছে, বা ডেঙ্গুর হেমোরেজিকের বা ক্যাপিলারি লিকেজের ফিচার নিয়ে আসছে। সেক্ষেত্রে প্রথম 7 দিন নিরাপদ হচ্ছে ব্যথানাশক ওষুধটা না দেওয়া, যেটা ডেঙ্গুতে ক্ষতি করে। আচ্ছা, তাহলে হচ্ছে চিকুনগুনিয়ার বিষয়ে একটু আসতে চাই। মানে কতদিন নাগাদ জ্বর থাকতে পারে? কোনো একজন পেশেন্ট গেল, আপনারা দেখলেন তার চিকুনগুনিয়া, সেই ক্ষেত্রে আসলে তার ট্রিটমেন্ট পদ্ধতিটা কেমন হতে পারে? এবং আপনি বললেন যে দীর্ঘ সময় একজন রোগী ভোগান্তির শিকার হয়। চিকুনগুনিয়া ভাইরাস যদি আপনার মশা যদি আমাকে কামড় দেয়, সেখানে চামড়ার নিচে গিয়ে ওই ভাইরাসটা তার বংশ বিস্তার করে তারপরে যে শরীরের চেঞ্জগুলো আনবে, এটা করতে 2 থেকে 12 দিন, সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যেই উপসর্গ শুরু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেসব রোগীগুলো আসছে পরবর্তীতে গিরা ব্যথা নিয়ে, ওদের কিন্তু আমি একটু আগে যেটা বললাম অনেক 103-4 জ্বর উঠে যায়, এরকম কোনো হিস্ট্রি ছিল না। একটু একটু জ্বর হয়েছিল 10-15 দিন আগে, এখন সে গিরা ফুলে গেছে, 2 পায়েরই গিরা, বেশিরভাগ যেটা আমরা পাচ্ছি গোড়ালি ফুলে যাচ্ছে, পায়ের পাতা ফুলে যাচ্ছে, হাঁটতে পারে না, সাথে হাতের গিরাগুলাও সকালে উঠলে বা রাতে ঘুম ভেঙে যাচ্ছে ব্যথায়, এভাবে আসে। তো সেক্ষেত্রে উপসর্গ ছাড়া, জ্বর ছাড়াও অনেকে আর্থ্রাইটিস নিয়ে আসে। আর বেশিরভাগ রোগী যেটা হয় যে প্রথম দিকেই জ্বর এবং গিরা ফোলা নিয়ে আসছে আমাদের কাছে, আচ্ছা, সাথে তাহলে অনেকের গায়ে র্যাশ। আর্থ্রাইটিস আছে, যারা আবার চিকুনগুনিয়া হয়, তাহলে তো তারা একদম ভয়াবহ বিপদে পড়ে যায়। সেটা হচ্ছে যাদের আগে থেকে ধরেন অন্য ধরনের বাত জ্বর ছিল, রিমাটয়েড আর্থ্রাইটিস অথবা অন্য কোনো অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের বাতের যারা রোগী, তাদের কিন্তু যদি চিকুনগুনিয়া সংক্রমিত হয় তখন কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করে। এবং সেক্ষেত্রে কিন্তু আবার আগে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেই শিওর হতে হয় যে এটা চিকুনগুনিয়া ছিল কিনা, নাকি ওই অসুখটাই আবার বেড়ে গেল সেটা। চিকুনগুনিয়া কি শুধুমাত্র ব্যথাই হয় বিভিন্ন জয়েন্টে, মানে নাকি অন্য কিছু সিমটম আছে? অন্য কিছু সিমটম, জ্বর হয়, শরীরে র্যাশ হয়, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, শরীর চুলকায়, পেটে ব্যথা, বমি, মাংস ব্যথাও অল্প অল্প থাকে, এটাই হতে পারে। পাতলা পায়খানাও অনেক সময় হয়, তবে সব সময় হয় না। যেমন ডেঙ্গুতে পেশেন্টের অবস্থা খারাপ হলে তাকে হসপিটালাইজ করার কথা আপনারা বলেন, চিকুনগুনিয়াতে কি এমন হয়? মানে চিকুনগুনিয়াতে যদি ওর শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ, চিকুনগুনিয়াতেও কিন্তু অ্যাকিউট অবস্থায় আমাদের ব্রেন ইনফেকশন, এনকেফালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, হার্টে মায়োকার্ডাইটিস হতে পারে, সেক্ষেত্রে বা হেপাটাইটিস বেশি যদি হয় তখন কিন্তু ভর্তি করতে হয়। অথবা চিকুনগুনিয়া রোগী 1 বছরের নিচে বা 65 বছরের উপরে, অথবা গর্ভবতী মহিলা, এদের চিকুনগুনিয়া হলে কিন্তু ভর্তি করতে বলা হয়। এছাড়া ধরেন যদি তার চিকুনগুনিয়া, অনেকের কিন্তু আবার একই সাথে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু হচ্ছে, শুধু যে চিকুনগুনিয়া হচ্ছে একসাথে হতে পারে, অবশ্যই পারে। এবং আমরা এরকম রোগী পাচ্ছিও যে একই সাথে চিকুনগুনিয়া ডেঙ্গু NS1ও পজিটিভ, 7 দিন পরে দেখা গেল তার চিকুনগুনিয়া IgM যেটা অ্যান্টিবডি সেটাও পজিটিভ।
সেক্ষেত্রে কিন্তু মানে নিরাপদ থাকার জন্য আমরা ব্যথার ওষুধ দেই না সেক্ষেত্রে প্রথম কি সপ্তাহে। মানে পেশেন্টের আরো খুব জটিল অবস্থা তৈরি হয়? অবশ্যই জটিল অবস্থা ধারণ করে, যেহেতু ব্যথা থাকে অনেক বেশি। রুগীকে আমরা ব্যথানাশক ওষুধ বারবার বলি, অ্যাসপিরিন জাতীয় কোনো ব্যথানাশক ওষুধ, অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ যেতে না খায় প্রথম 7 দিনে, তাহলে তো ডেঙ্গুতে ভয়াবহতা বা জটিলতা বেড়ে যাবে। সেক্ষেত্রে রুগী দেখা যায় সহ্য করতে না পেরে পাশের ফার্মেসিতে গিয়ে বা নিজের মতোই অনেক সময় ব্যথার ওষুধ খেয়ে ফেলে। তখন ডেঙ্গুর যে জটিলতা সেগুলোর কারণেই রুগী খারাপ হয়ে যায় বেশি। জি নিশ্চয়ই, আমরা একটু চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই, তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা পুরো চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আলোচনার বিষয় চিকুনগুনিয়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা। আমাদের সাথে আজ আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দূর্বা হালদার। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার। আমরা বিরতির আগে কথা বলছিলাম চিকুনগুনিয়ার নানা দিক নিয়ে। আমরা একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলতে চাই চিকুনগুনিয়ার। সেটি হচ্ছে কেউ চিকুনগুনিয়া আক্রান্ত হলে কিভাবে তার ট্রিটমেন্ট চলে, কতদিন ব্যথা থাকে, একটু সার্বিক বিষয় জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। চিকুনগুনিয়া আমি বলছিলাম যে এটা মানে মৃত্যু ঝুঁকি কম, কিন্তু তার রুগীর কর্মক্ষমতা হ্রাস, রুগীর ব্যথা বেদনা এটা অনেক দীর্ঘস্থায়ী হয়। কারোর দিন থেকে মাস থেকে কয়েক বছরও লাগতে পারে। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা যেটা বলি, এই চিকুনগুনিয়ার চিকিৎসাটাকে আমরা 3টা স্তরে ভাগ করি। প্রথম যে 3 সপ্তাহ পর্যন্ত এটাকে বলছি আমরা অ্যাকিউট ফেজ। এই অ্যাকিউট ফেজের পরে আসে সাব অ্যাকিউট ফেজ, 3 সপ্তাহ থেকে 3 মাস, এবং 3 মাসের পরে যে স্টেজটা যাদের পারসিস্ট করে তাদেরকে আমরা বলছি ক্রনিক চিকুনগুনিয়া। তো সেক্ষেত্রে দেখা যায় প্রথম স্টেজে আমরা যেহেতু বললাম ডেঙ্গুর সাথে আলাদা করা একটু কষ্টকর, তখন কিন্তু আমরা কোনো ব্যথার ওষুধ দেই না। ব্যথার ওষুধ দেই না বলে ভুল হবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব, এবং সর্বোচ্চ দিনে 3 গ্রাম, তার মানে 6টার বেশি কিন্তু আমরা দিব না। এবং বাচ্চাদের ক্ষেত্রে তাদের ওজন অনুযায়ী ডোজ হবে। এক্ষেত্রে বিশ্রাম সাথে সাথে যেটা বলি অ্যাকিউট ফেজে তাকে প্যারাসিটামল খেতে দিনে 3 থেকে 4 বার খাওয়া যাবে। সাথে সে করবে কি একটু বিশ্রাম নিবে অথবা অল্প কাজ করবে যেটা তার অসুস্থতা বাড়াবে না, নর্মাল খাবার খাবে, এবং প্রচুর পরিমাণে সে পানি জাতীয় খাবার খাবে, কারণ এদেরও কিছুটা পানি শূন্যতা হয়। প্লেটলেট কিন্তু এদেরও কমে রক্তে, এদের রক্তে আবার সিবিসিতে আবার লিম্ফোসাইটও কমে যায়। তো সেক্ষেত্রে আমরা ওই ডেঙ্গুর মতোই পানি জাতীয় খাবার, ওর স্যালাইন, ডাবের পানি, ফলের রস, তাজা ফলের রস এগুলো খাবেন, স্বাভাবিক খাবারও খাবে। এখন ব্যথা আক্রান্ত স্থানে যেটা বলি সেটা হচ্ছে অ্যাকিউট অবস্থায়, মানে যখন বেশি ফুলে গেছে তখন ঠান্ডা সেকটা বেশি কাজ করে। এখানে আইস প্যাক দিয়ে যদি সেক দেওয়া যায় সেটা কাজ করে, তবে অনেক পেশেন্ট দেখা যায় যে ঠান্ডা সেকটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, মানে খুব স্বাভাবিকভাবে গরম শেক দিতে, কিন্তু এই অ্যাকিউট ইনফ্লামেশনে কিন্তু ঠান্ডা শেকটা ভালো কাজ করে। আচ্ছা। তো এখানে যদি প্যারাসিটামলেও কাজ না হয় তখন ওপিয়েট গ্রুপের যেরকম যে ট্রামাডল, আমরা নাপাডল বা এই জাতীয় যে ওষুধগুলো দেখি না, ট্রামাডল, হাইড্রোক্লোরাইড, এই ওষুধগুলো দেই যে আরেকটু ব্যথা কমানোর জন্য, কিন্তু কখনোই ব্যথানাশক অন্য ওষুধ যেমন এনএসএআইড গ্রুপের এগুলো দেই না অ্যাকিউট ফেজে। এবং অ্যাকিউট ফেজে কিন্তু আমরা স্টেরয়েডও দিতে বলি না, যেটা পরবর্তীতে হয়তো দেওয়া যেতে পারে, কারণ বলে তখন যদি স্টেরয়েড দেওয়া হয় এই ভাইরাসের বংশবৃদ্ধি আরও বেড়ে গিয়ে রোগীর আরও জটিল আকার ধারণ করতে পারে। প্রথম দিকে এই জন্য স্টেরয়েড দিতে বলা হয় না অ্যাকিউট ফেজে। এরপরে আসি সাব অ্যাকিউট ফেজে, যেটা বললাম 3 সপ্তাহের পরেও তার জ্বর নাই কিন্তু গিরা ব্যথাগুলা থাকছে। এই গিরা ব্যথাগুলো সাধারণত 2 পাশেই হয়, ছোট গিরা, বড় গিরা, সাধারণত হাতের গিরা এবং পায়ের গিরাগুলা বেশি হয়। বেশিরভাগ রুগী এবছর যেটা আসছে 2 গোড়ালি ফুলে যাচ্ছে, একদম পা পাতাই ফেলতে পারছে না, রাতে ঘুমাতে পারে না, সকালে উঠে হাঁটতে পারে না। এরকম যখন থাকে তখন আমরা পরবর্তী স্টেজ 7 দিন 10 দিন পার হওয়ার পরে কিন্তু আমরা ব্যথার ওষুধ দিতে পারি। যে ডেঙ্গুর জটিলতার ভয় কমে যায় তখন আমরা এনএসএআইড গ্রুপের ওষুধ দেই। এটা দেওয়ার পরে যেটা হয় যে যদি দেখি যে তাতেও উপসর্গ কমছে না বা সে মানে ব্যথার ওষুধগুলো সহ্য করতে পারছে না ফুল ডোজে, তখন আমাদেরকে অল্প ডোজে স্টেরয়েড খুব অল্প সময়ের জন্য দেওয়া হয়। সেটা দেখা যায় যে 10-15 মিলিগ্রাম করে হয়তো 5-7 দিন দেওয়া হয়, তারপরে আবার ওটাকে আস্তে আস্তে ট্যাপার করে 3 সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আর বলা হয় যে আপনার যদি এরপরেও ব্যথা হয় ব্যথানাশক ওষুধ মাঝে মাঝে খাবেন, কিন্তু যদি এটা 3 মাসের পরেও থাকে মানে দীর্ঘ সময় তো অনেকেরই থাকে, হ্যাঁ 3 মাসও যদি পার হয়ে যায়
তখন আমাদের অন্য ওষুধে যেতে হয়। সেগুলো হচ্ছে ওই যে বাত ব্যথার গল্প বলছিলাম আগে, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের যে বাতগুলোর ওষুধ আছে সেই ওষুধগুলো এখন ইউজ করা হয়। তো প্রথমে ব্যথার ওষুধ থাকে, আমরা ক্রনিক ফেজে গিয়ে কি করি যে স্টেরয়েডটা একটু যদি আগে না দিয়ে থাকি তখন একটু ডোজ বাড়ায় আরও কিছুদিন বেশি, তবে 1 মাসের বেশি দেওয়া হয় না, ব্যথা কমা পর্যন্ত একটা ডোজে দেওয়া হয়। তারপরে ফুল ওই ডোজটাই মেনটেন করা হয় একেবারে কমে আসা পর্যন্ত, পরে আস্তে আস্তে এক গ্যাপ দিয়ে দিয়ে ওইটা আস্তে আস্তে 1 মাসের মধ্যে এটা বন্ধ করে দেওয়া হয়। এবং তার সাথে কিছু ওষুধ যেমন রিকোনিল, হাইড্রক্সিক্লোরোকুইন জাতীয় ওষুধ, এটাও কিন্তু দেওয়া হয়। তবে এটা বলা হয় এটা ওই ব্যথার ওষুধের সাথেই এটা যোগ করা হয়। এটা 3 মাসের মধ্যেও যদি আপনার গিরা ব্যথা না কমে এবং ওরকম থাকে, তখন ওই যে মানে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ডিজিজ মডিফাইং এজেন্ট যেমন মেথোট্রেক্সেট বা সালফাসালাজিন বা আরও যে ওষুধগুলো আছে এগুলো দেওয়া হয়। তবে এগুলো অবশ্যই সাধারণ লোক মানে নিজেরা রোগীরা খাবেন না, এরা অবশ্যই তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে সবকিছু দেখে তারপরে উনি এটা দিবেন, তার সবকিছু এক্সামিন করে অবশ্যই, এবং কিছু পরীক্ষা নিয়ে খাওয়া লাগবে, ওগুলোরও তো সাইড ইফেক্ট আছে ওষুধের। নিশ্চয়ই। আমি একটা বিষয় জানতে চাই যে অনেকের এমন হয় না যে ট্রিটমেন্টের পর তার ব্যথা ভালো হয়ে গেছে, আবার পরবর্তীতে আবারও ফিরে আসছে, এমনও তো হয়। ঠিকই বলেছেন। এবার যেটা হচ্ছে যে আপনি অ্যাকিউট ফেজে চিকিৎসা দিলেন, রোগী মোটামুটি আপনি ওই যে প্রথম দিকে ব্যথার ওষুধ দিলেন, অথবা সে 1 মাসের মধ্যে আসলে তাকে হয়তো একটু স্টেরয়েড দিলেন, একটু ভালো হয়ে গেল, বললো যতদিন ওষুধ খেয়েছি ততদিন ঠিক ছিলাম, যে মাত্র ওষুধ ছাড়লাম 10 দিন পর থেকে আমার আবার গিরা ফুলে গেল। এটাও হচ্ছে কারণ ওই যে চিকুনগুনিয়া ভাইরাসটা ও কি করে, ও ওই যে জয়েন্টের যে ম্যাক্রোফেজগুলো আছে ওখানে গিয়ে লুকানো থাকে, সে অনেক সময় এটা আবার লুকানো থেকে আবার সে বংশবৃদ্ধি করা শুরু করে, ওই জয়েন্টে আবার ইনফ্লামেশন হয়, টেনোসাইনোভাইটিস হয়, বার্সাইটিস হয়, একেবারেই জয়েন্টের প্রদাহ তৈরি করে ফেলে, তখন আবার দেখা যায় উপসর্গ, তখন ওই যে আবারও এভাবে চিকিৎসা শুরু করতে হয় অথবা তাকে ডিজিজ মডিফাইং এজেন্টে যেতে হয়। আচ্ছা, এক্ষেত্রে কি খাওয়া দাওয়ার কোনো ইস্যু থাকে? খাওয়া দাওয়ার কোনো বিষয় খাওয়া থাকে? দাওয়া অ্যাকিউট স্টেজে অবশ্যই বললাম যে তার পানি জাতীয় খাবার বেশি করে খেতে হবে, স্বাভাবিক খাবার খাবে, ব্যথার ওষুধ খাবে না, একই রকম ডেঙ্গুর মতো। কিন্তু পরবর্তী স্টেজগুলোতে যে খাওয়ার এত বাধ্যবাধকতা থাকে না, তবে ব্যথার ওষুধ খাবে, কিন্তু সেক্ষেত্রে তার যদি ধরেন প্রেশার, ব্লাড প্রেশার হাই থাকে, ডায়াবেটিস বা কিডনির সমস্যা, হার্টের সমস্যা থাকে, তাহলে অবশ্যই উনি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না। সেক্ষেত্রে চিকিৎসকই নির্ধারণ করবেন যে উনি কতদিন খাবেন, এবং কোনো এই যে কবিরাজি ওষুধ বা কি কি ওষুধ নিজেরা খায় এগুলো করবে না। আচ্ছা, এই ব্যথা কি শুধু গিরার মধ্যেই হয় নাকি জয়েন্টের মধ্যেই হয় নাকি সারা শরীরেও ব্যথা করতে পারে? সারা শরীরে হয়, মাইলজিয়া হতে পারে, মাংসে ব্যথা হতে পারে, তবে ডেঙ্গু ভাইরাসে যেরকম মাংসে ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা হয়, এইখানে মানে এই ভাইরাসটার আকর্ষণই হচ্ছে অস্থিসন্ধি বা গিরা, জয়েন্ট। এই জন্য এর উপসর্গগুলো গিরাতেই বেশি হয়, ওই যে সাথে চামড়ার উপরে ফুসকুড়ির মতো উঠতে পারে, অনেকের তো চামড়া উঠেও চলে যাচ্ছে, এমন বেশি ফুসকুড়ি হচ্ছে বাচ্চাদের বিশেষ করে যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে চামড়ার উপরে একেবারে ব্লিস্টার হয়ে যাচ্ছে, ভেসিকল হয়ে যাচ্ছে, মানে মলদ্বারের আশেপাশে চামড়া উঠে একদম খারাপ অবস্থা হয়ে যায় বাচ্চাদের। কিন্তু মানে তার জয়েন্ট পেন থাকবেই। অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েরা যাদের ডেলিভারি খুব কাছাকাছি সময় চিকুনগুনিয়া হয়, ধরেন আর কয়েকদিনের মধ্যেই তার 2-3 দিনের মধ্যে ডেলিভারি হবে, এই সময় হলে কিন্তু মায়ের পেট থেকেই বাচ্চার চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমিত হওয়ার মানে ভয় থাকে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ভাবেন যে মানে তাকে নর্মাল ডেলিভারি না করে সিজার করলে ভালো হবে, সেটা কিন্তু না, সেটাতে কোনো রিস্ক বাড়ে না। কিন্তু যদি মায়ের অন্য গর্ভকালীন প্রথম দিকে মাঝের দিকে হয়, সেক্ষেত্রে কোনো জটিলতা তৈরি করে না চিকুনগুনিয়া ভাইরাস। কিন্তু বাচ্চাদের যদি চিকুনগুনিয়া হয় তাহলে তো বাচ্চারা আসলে খুব কষ্ট পায়, অনেক কষ্ট পায়, এবং এই জন্যই বলা হচ্ছে যে 1 বছরের নিচে ইনফ্যান্ট যাদেরকে বলছি তাদের চিকুনগুনিয়া হলে অথবা 65 বছর বয়সে এদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করেই চিকিৎসা দিতে হবে, মানে হাসপাতালে ভর্তি করা ছাড়া। এবং সেক্ষেত্রে প্রথম 7 দিনে তো আসলে ডেঙ্গুর মতো চিকুনগুনিয়ার কোনো অ্যান্টিজেন টেস্ট নাই। ডেঙ্গু যেরকম এখন জ্বর শুরু হয়েছে, আপনি যদি এখনই ডেঙ্গু NS1 টেস্ট করেন, ওর যদি ডেঙ্গু ভাইরাস থাকে পজিটিভ আসলে আপনি এখনই শিওর হয়ে গেলেন ডেঙ্গু, আপনি ওইভাবে একটা চিকিৎসার প্ল্যান তৈরি করলেন। কিন্তু চিকুনগুনিয়ার সমস্যা হচ্ছে এইটার তো কোনো অ্যান্টিজেন এখনও তৈরি করা মানে ওইভাবে আমরা শনাক্ত করতে পারি না কমার্শিয়ালি। সেক্ষেত্রে আমাকে যদি অ্যান্টিবডি তৈরি মানে দেখে তৈরি হওয়ার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়, কমপক্ষে 5 থেকে 7 দিন পরে IgM আসে, তার আগে তো আমি বুঝতে পারছি না। এবং প্রথম দিকে যদি আমি শনাক্ত করতে চাই তাইলে একটা পদ্ধতি হচ্ছে RT-PCR করা, যেটা আমাদের জন্য ব্যয়বহুল। একদম পুরো সার্বিক বিষয় আসলে জানা গেল আপনার কাছ থেকে, সমস্যাল্পতার কারণে আসলে আরো বিস্তারিত আলোচনা করা গেল না। ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।